এমন একটি দেশের কথা ভাবুন যা ইউরোপের অর্ধেকেরও বেশি ধনী, যেখানে তাত্ত্বিকভাবে প্রত্যেক বাসিন্দার বছরে $8,000 আয় করার কথা, অথচ জনসংখ্যার 1/3 দিনে $2 কম আয় জীবনযাপন করে। এটাই গ্যাবন, মধ্য আফ্রিকার এমন একটি দেশ যার নাম আপনি হয়তো কখনো শোনেননি, যদিও এটি প্রতিদিন 2 লক্ষ ব্যারেল তেল উত্তোলন করে এবং এমন এক প্রাকৃতিক বিস্ময়ের অধিকারী যা বিজ্ঞানীরা একসময় অসম্ভব বলে মনে করতেন। জার্মানির সমান আয়তনের এই ভূখণ্ডের 88% জঙ্গলে ঢাকা, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 9 জন মানুষ বাস করে এবং আধুনিক বিশ্ব সম্পর্কে অজ্ঞ উপজাতিরা এখনও জঙ্গলে লুকিয়ে থাকে। এখানে 2 বিলিয়ন বছর আগে প্রকৃতি মানুষের হস্তক্ষেপ ছাড়াই একটি পারমাণবিক চুল্লি তৈরি করেছিল, যেখান থেকে মারাত্মক ইবোলা ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক উত্থান পতন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। 1972 সালেও কলতে ফরাসি ভূতাত্ত্বিকরা ইউরেনিয়াম 235 আইসোটোপের অস্বাভাবিকভাবে কম পরিমাণযুক্ত ইউরেনিয়াম আকরিক আবিষ্কার করেন এবং এই সিদ্ধান্তে উপনীত হন যে কেউ গোপনে পারমাণবিক বোমার জন্য ইউরেনিয়াম চুরি করছে। এরপর শুরু হয় পরিদর্শন, সন্দেহ এবং তদন্ত, যতক্ষণ না বিজ্ঞানীরা অবিশ্বাস্য বিষয়টি উপলব্ধি করেন। কোটি কোটি বছর আগে এখানে একটি প্রাকৃতিক পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়েছিল, যা কয়েক লক্ষ বছর ধরে টিকেছিল। 2 বিলিয়ন বছর আগে পৃথিবীতে এমনকি সবচেয়ে সরল বহুকোষী জীবের অস্তিত্বেরও আগে ভূগর্ভস্থ জল, ইউরেনিয়াম এবং উপযুক্ত ভূতাত্ত্বিক গঠন, পারমাণবিক বিভাজন এবং বিপুল পরিমাণ শক্তি নির্গমনের জন্য পরিস্থিতি তৈরি করেছিল। এটি গ্রহের একমাত্র স্থান যেখানে একটি প্রাকৃতিক পারমাণবিক চুল্লি রয়েছে এবং বিজ্ঞানীরা এখনও ওগুলো নিয়ে গবেষণা করছেন, তেজস্ক্রিয় বর্জ্য নিরাপদে সংরক্ষণ করার উপায় বোঝার চেষ্টা করছেন, যেহেতু প্রকৃতি কোটি কোটি বছর ধরে তা করতে সক্ষম হয়েছে। গ্যাবনের 88%ই খাঁটি নিরক্ষীয় জঙ্গল, যেখানে গাছপালা 70 মিটার পর্যন্ত লম্বা হয় এবং তাদের পাতার আচ্ছাদন এতটাই ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। আর্দ্রতা সারা বছর 90% থাকে, তাপমাত্রা কখনো 30 ডিগ্রির নিচে নামে না এবং কোনো প্রস্তুতি ছাড়া এই জঙ্গলে থাকাটা যেন এক জ্বলন্ত সৌনাতে আটকা পড়ার মতো, শুধু পালানোর কোনো উপায় নেই। কিন্তু এই জঙ্গলের প্রধান বিপদ তাপ নয়, এটি পৃথিবীর অন্যতম মারাত্মক একটি ভাইরাসের আবাসস্থল। ইবোলা জ্বর, যা আক্রান্তদের মধ্যে 90% পর্যন্ত মানুষকে কয়েক দিনের মধ্যেই মেরে ফেলে। এই ভাইরাস ফলভোজী বাদুড়ের মধ্যে বাস করে, সেখান থেকে বানরে এবং বানর থেকে মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার ফলে চোখ, নাক, মুখ এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্তক্ষরণ হয় এবং শেষ পর্যন্ত শরীর সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ে। গ্যাবনের জঙ্গল ইবোলার একটি প্রাকৃতিক আধার এবং আফ্রিকায় এই রোগের প্রায় প্রতিটি বড় প্রাদুর্ভাব এখানেই শুরু হয়েছে, এই দুর্ভেদ্য জঙ্গলের গভীরে, যেখানে কোনো সভ্য মানুষ কখনো পা রাখেনি। এই একই জঙ্গলগুলো পৃথিবীর সমস্ত পশ্চিমী নিম্নভূমি গরিলাদের 40%, প্রায় 35,000 আবাসস্থলে, এবং এটিই পৃথিবীর শেষ জায়গা যেখানে তাদের জনসংখ্যা এখনও তুলনামূলকভাবে স্থিতিশীল। পশ্চিমী গরিলা তাদের পার্বত্য অঞ্চলের আত্মীয়দের চেয়ে বেশি শান্ত ও নিরীহ। তাদের মাথায় স্বতন্ত্র লালচে লোম থাকে এবং এদের ওজন 270 কিলোগ্রাম পর্যন্ত ও উচ্চতা 6 ফুট পর্যন্ত হতে পারে। গত 25 বছরে এই প্রাইমেটদের জনসংখ্যা 60% হ্রাস পেয়েছে। শিকারীরা মাংসের জন্য এদের হত্যা করে এবং যে দলগুলো ধরা পড়া থেকে রক্ষা পেয়েছে তারা পূর্বোক্ত ইবোলা ভাইরাসে গণহারে মারা যাচ্ছে। এই ভাইরাস মানুষের মতোই একই হারে গরিলাদেরও মেরে ফেলে এবং জীববিজ্ঞানীরা নিয়মিতভাবে জঙ্গলে মৃত প্রাইমেটদের পুরো পরিবার খুঁজে পান, যারা মাত্র কয়েক দিনের মধ্যেই অভ্যন্তরীণ রক্তক্ষরণের যন্ত্রণায় মারা যায়। প্রতিদিন গ্যাবনের ভূগর্ভ থেকে 2 লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা হয়, যা থেকে মোট রপ্তানি আয়ের 90% আসে এবং দেশটি মাথাপিছু আয়ের দিক থেকে মহাদেশের অন্যতম ধনী দেশে পরিণত হয়। মাথাপিছু বার্ষিক $8,000 আয় ক্যামেরুন বা কঙ্গোর মতো প্রতিবেশী দেশগুলোর চেয়ে 4 গুণ বেশি এবং ইউরোপীয় ইউনিয়নের দরিদ্রতম দেশ বুলগেরিয়া বা রোমানিয়ার প্রায় সমান। কিন্তু বাস্তবতা হলো গ্যাবনের 1/3 মানুষ দিনে $2 কম আয় পানি, বিদ্যুৎ, পয় নিষ্কাশন বা স্বাস্থ্যসেবাবিহীন বস্তিতে জীবন ধারণ করে, অথচ তেলের টাকা পানির মতো বয়ে চলে। সমস্ত মুনাফা শেষ পর্যন্ত সরকারের সঙ্গে যুক্ত কয়েকটি পরিবারের পকেটে যায়, যাদের প্যারিসে ভিলা, মোনাকোতে ইয়ট এবং সুইজারল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে শত শত মিলিয়ন ডলার রয়েছে।
ফ্রান্স 1885 সালে এই ভূমিগুলো দখল করে নেয় এবং সেগুলোকে ক্যারিবিয়ান অঞ্চলের বাগানগুলোর জন্য মেহগনিয়াব্লু সহাতির দাঁত ও দাসের উৎসে পরিণত করে। উপনিবেশকারীরা প্রতি বছর হাজার হাজার টন মূল্যবান কাঠ কেটে নিত এবং সেই কাঠ ইউরোপে পাঠাতো বিলাসবহুল আসবাবপত্র, বাদ্যযন্ত্র ও প্রাসাদ সজ্জার সামগ্রী তৈরির জন্য। 1960 সালে গ্যাবন আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও দেশটিতে এখনও ফরাসি সৈন্যরা মোতায়েন রয়েছে। সমস্ত প্রধান কোম্পানি ফরাসি মালিকানাধীন এবং অর্থনীতি সম্পূর্ণরূপে প্যারিস থেকে নিয়ন্ত্রিত হয়। এমনকি দেশটির জাতীয় মুদ্রা CFA ফ্রাঙ্ক গ্যাবনে নয়, বরং ফ্রান্সে ছাপা হয়, যা ইউরোর সাথে সংযুক্ত এবং ফরাসি কোষাগার দ্বারা সমর্থিত। এর ফলে স্বাধীনতার 65 বছর পরেও দেশটি আর্থিকভাবে নির্ভরশীল। 1967 সালে ওমর বঙ্গ ওন্দিম্বা ক্ষমতা দখল করেন এবং 2009 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত পরবর্তী 41 বছর তিনি দেশটিকে এমনভাবে শাসন করেন যেন তা তাঁর ব্যক্তিগত সম্পত্তি। 4 দশকেরও বেশি সময় ধরে বঙ্গ পরিবার প্যারিসে 33টি বিলাসবহুল অট্টালিকা, কোত দাজুরে 9টি বিলাসবহুল বিলায়াট, একটি রোলস রয়েস, একটি ফেরারি এবং গ্যাবনের বার্ষিক বাজেটের চেয়েও বেশি মূল্যের সুইস ব্যাংক অ্যাকাউন্ট অর্জন করে। স্পেনের একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ওমরের মৃত্যুর পর তার ছেলে আলী বঙ্গ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, যে ক্ষমতা একটি প্রজাতন্ত্রে জনপ্রিয়ভাবে নির্বাচিত হওয়ার পরিবর্তে মধ্যযুগীয় রাজতন্ত্রের মতো বংশানুক্রমিক। পিতা পুত্র একত্রে 56 বছর শাসন করেন, নির্বাচনকে একটি কারচুপিপূর্ণ প্রহসনে, বিচার ব্যবস্থাকে বিরোধীদের দমনের হাতিয়ারে এবং গণমাধ্যমকে শাসক পরিবারের প্রচারণার মুখপত্রে পরিণত করেন। 2023 সালের 30 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক মিনিট পরেই একদল কর্মকর্তা সরাসরি সম্প্রচারের সময় জাতীয় টেলিভিশন ভবনটি দখল করে নেয়। সামরিক বাহিনী একটি বিবৃতি পাঠ করে আলী বঙ্গর ক্ষমতাচ্যুতির ঘোষণা দেয়, রাষ্ট্রপতিকে তাঁর প্রাসাদ থেকেই গ্রেপ্তার করে এবং সঙ্গে সঙ্গেই রাজধানীর রাস্তাগুলো রাজবংশের অবসান উদযাপনে হাজার হাজার মানুষের আনন্দ, নৃত্য ও চিৎকারে ভরে ওঠে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন অভিজাত রিপাবলিকান গার্ডের কমান্ডার জেনারেল ব্রিশ ওলিগি এনগুয়েমাজিনি। প্রকাশ্যে 2 বছরের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, এখনও কোনো নির্বাচন হয়নি। সামরিক বাহিনী আরামে ক্ষমতার আসনে বসে আছে এবং কেউই বিশ্বাস করে না যে গ্যাবন আরেকটি সামরিক একনায়কতন্ত্রে পরিণত না হয়ে সত্যিই একটি গণতন্ত্রে রূপান্তরিত হবে। দেশের রাজধানী লিব্রেভিল একটি বৈপরীত্যের শহর, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছে তেল কোম্পানির কাছের আকাশচুম্বী অট্টালিকা, 5 তারা হোটেল এবং উঁচু বেড়ার আড়ালে নিরাপত্তা রক্ষী ও সুইমিং পুল সহ ভিলা। কিন্তু কেন্দ্র থেকে 3 কিলোমিটার দূরে গেলেই দৃশ্য পাল্টে যায়। সেখানে দেখা যায় মরিচা ধরা লোহা আর কার্ডবোর্ডের বস্তি, যেখানে পানীয় জলপয়ে নিষ্কাশন বা বিদ্যুৎ কিছুই নেই এবং শিশুরা ইঁদুর ও আবর্জনার মধ্যে ময়লার স্তূপে খেলা করে। জনসংখ্যার 33% দিনে $2 কম আয় জীবনযাপন করেছিও তাদের পায়ের নিচেই শত শত কোটি ডলারের তেল রয়েছে, যা প্রতিদিন উত্তোলন করে বিক্রি করা হয়। এখানকার মানুষের গড় আয়ু 66 বছর। প্রতি 10টি শিশুর মধ্যে একটি 5 বছর বয়সের আগেই মারা যায় এবং চিকিৎসার অভাবে প্রতি 5 জন নারীর মধ্যে একজনের সন্তান প্রসবকালে মারা যাওয়ার প্রকৃত ঝুঁকি থাকে। জার্মানির সমান আয়তনের একটি ভূখণ্ডে মাত্র 25 লক্ষ মানুষ বাস করে, যার ফলে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব দাঁড়িয়েছে 9 জনে, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। নিম্ন জন্মহার, উচ্চ শিশু মৃত্যুহার এবং সুযোগ পেলেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তরুণদের গণ অভিবাসনের কারণে জনসংখ্যা প্রায় বাড়ছেই না। 30 বছরের কম বয়সী গ্যাবনের 70% মানুষ ইউরোপ বা আমেরিকায় স্থায়ীভাবে চলে যাওয়ার স্বপ্ন দেখে, কারণ সেখানে কোনো চাকরি, পর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য সেবা বা ভবিষ্যতের কোনো সম্ভাবনা নেই। এই হারে চলতে থাকলে 50 বছরের মধ্যে গ্যাবনের জনসংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে এবং এই বিশাল সমৃদ্ধ ভূখণ্ডটি জনশূন্য হয়ে পরিত্যক্ত ভুতুড়ে শহর ছড়ানো এক নির্জন জঙ্গলে পরিণত হবে। গ্যাবনের জঙ্গলের গভীরতম প্রান্তে বাস করে পিগমিদের শেষ কয়েকটি গোষ্ঠী, প্রায় 140 সেন্টিমিটার লম্বা। এই জনগোষ্ঠীর পূর্বপুরুষেরা 10,000 বছর আগে এই অরণ্যে বসবাস করত।
বাকা ও বাবিঙ্গা উপজাতিরা জঙ্গলের প্রতিটি গাছপালা চেনে, যেখানে ইউরোপীয়রা পারে না। সেখানে জলের সন্ধান করতে পারে, গাছের রস দিয়ে ক্ষতের চিকিৎসা করে, ধনুক ও বিষাক্ত তীর দিয়ে শিকার করে এবং সভ্যতার সাথে কোনো রকম যোগাযোগ ছাড়াই জীবনযাপন করে। 10,000-এরও কম পিগমি অবশিষ্ট আছে এবং প্রতি বছর তাদের সংখ্যা কমছে। চীনা কাঠ কোম্পানিগুলো তাদের বন কেটে ফেলছে এবং পর্যটক ও শ্রমিকদের থেকে আসা রোগ কয়েক সপ্তাহের মধ্যে পুরো গ্রাম নিশ্চিহ্ন করে দিচ্ছে। 20 থেকে 30 বছরের মধ্যে শেষ পিগমিরা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এবং মানবজাতি জঙ্গলে টিকে থাকার সেই সহস্রাব্দ প্রাচীন জ্ঞান হারাবে, যা এই মানুষেরা শত শত প্রজন্ম ধরে সঞ্চয় করেছে এবং যা বইয়ে লেখা সম্ভব নয়। লিব্রেভিল হল দেশের রাজধানী এবং একমাত্র প্রকৃত শহর, যার জনসংখ্যা 8 লক্ষ, অর্থাৎ গ্যাবনের মোট জনসংখ্যার 1/3 আটলান্টিক উপকূলের এই একটি জায়গাতেই বাস করে। অন্য তথাকথিত শহরগুলো আসলে 2 থেকে 3 হাজার বাসিন্দার বড় বড় গ্রাম, যেখানে রয়েছে একটি মাত্র কাঁচা রাস্তা, 2টি দোকান এবং একটি বাজার, যা শত শত কিলোমিটার দুর্ভেদ্য জঙ্গলের গভীরে হারিয়ে গেছে। শহরগুলোর মধ্যে প্রায় কোনো রাস্তাই নেই, আছে খানাখন্দে ভরা কাঁচা রাস্তা, যা দিয়ে শুষ্ক মৌসুমে শুধু জিপ চলাচল করতে পারে এবং বর্ষাকালে কয়েক মাসের জন্য সমস্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেশিরভাগ মানুষ নদীপথে নৌকা বা ছোট বিমানে করে দেশ জুড়ে যাতায়াত করে, কারণ এই ধরনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল এবং অর্থহীন। আফ্রিকার একটি পুরনো কিংবদন্তি আছে যে গ্যাবনের গভীর জঙ্গলে রহস্যময় হাতির সমাধিক্ষেত্র লুকিয়ে আছে, যেখানে বুড়ো হাতিরা মারা যেতে আসে এবং টন টন দাঁত রেখে যায়। 100 বছরেরও বেশি সময় ধরে গুপ্তধন শিকারী ও অভিযাত্রীরা এই পৌরাণিক সমাধিক্ষেত্রগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন, কিন্তু কখনো খুঁজে পাননি। যদিও স্থানীয় শিকারীরা হলফ করে বলেন যে তারা হাতির দাঁত ও গজদন্তের আস্ত মাঠ দেখেছেন। ল্যাম্বারেনের শহরে 1913 সালে জার্মান চিকিৎসক আলবার্ট শোয়াৎজার একটি হাসপাতাল তৈরি করেন, যিনি পরে আফ্রিকার জঙ্গলে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। শোয়াৎজার তার জীবনের 52 বছর গ্যাবনের জঙ্গলে কাটিয়েছেন, স্থানীয়দের কুষ্ঠ, ম্যালেরিয়া এবং নিদ্রা রোগের চিকিৎসা করেছেন এবং তার হাসপাতালটি এখনও চালু আছে, যা মধ্য আফ্রিকার সব জায়গা থেকে রোগী গ্রহণ করে। গ্যাবনের আটলান্টিক মহাসাগরে প্রবেশাধিকার রয়েছে, যার 850 কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা মাছ ও সামুদ্রিক খাবারে সমৃদ্ধ। কিন্তু এই জলরাশি জাহাজগুলোর জন্য অন্যতম বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। গিনি উপসাগর আনুষ্ঠানিকভাবে সামুদ্রিক জলদস্যুতার বিশ্ব রাজধানী হিসেবে স্বীকৃত। সোমালিয়ার উপকূলের চেয়েও এখানে জাহাজ বেশি আক্রান্ত হয় এবং জলদস্যুরা অনেক বেশি নৃশংস ও সশস্ত্র। তারা তেলবাহী ট্যাঙ্কার, পণ্যবাহী জাহাজ এবং মাছ ধরার ট্রলারে হামলা করে, নাবিকদের হত্যা করে বা মুক্তিপণের জন্য জিম্মি করে রাখে, তেল ছোট ট্যাঙ্কারে ঢেলে দেয় এবং কালোবাজারে লক্ষ লক্ষ ডলারে বিক্রি করে। গ্যাবনের নৌবাহিনীতে কয়েকটি পুরনো টহল নৌকা রয়েছে, যা 800 কিলোমিটার উপকূল রেখা পর্যবেক্ষণে শারীরিকভাবে অক্ষমতায় জলদস্যুরা কয়েক দশক ধরে প্রায় বিনা বাধায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বিগত 20 বছরে চীন গ্যাবনে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে, বন্দর, রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র এবং হাসপাতাল নির্মাণ করেছে এবং দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে ফ্রান্সকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে। চীনা কোম্পানিগুলো মূল্যবান কাঠ, লৌহ, আকরিক, ম্যাঙ্গানিজ এবং এমনকি তেলক্ষেত্রের জন্য গাছ কাটার অধিকার কিনে নিয়েছে। রাজধানীতে সম্পূর্ণ নতুন এলাকা তৈরি করেছে এবং প্রধানত চীনা শ্রমিকদের নিয়োগ দিয়েছে। এর বিনিময়ে গ্যাবন বাজার দরের চেয়ে বেশি সুদে ঋণ পায়, যা আগামী 30 থেকে 40 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, যা কার্যকরভাবে ফরাসি ঔপনিবেশিক নির্ভরতাকে চীনা ঋণ দাসত্বে রূপান্তরিত করেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ যে চীনারা তাদের চাকরি কেড়ে নিচ্ছে, তাদের নামমাত্র মজুরি দিচ্ছে, কোনো পরিবেশগত নিয়মকানুন ছাড়াই বন উজাড় করছে এবং দেশের সমস্ত সম্পদ রপ্তানি করে দিচ্ছে, যার ফলে গ্যাবনের অধিবাসীরা ঋণ আর খালি জমি ছাড়া কিছুই পাচ্ছে না। গ্যাবন আফ্রিকার সবচেয়ে বড় অভিশাপের এক নিখুঁত উদাহরণ। তেল, মূল্যবান কাঠ, খনিজ সম্পদ এবং এক অনন্য প্রাকৃতিক পরিবেশের বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও দেশটি দরিদ্র ও অস্থিতিশীল।
সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সবকিছুই এর আছে, শত শত বিলিয়ন ডলারের সম্পদ, স্বল্প জনসংখ্যা এবং সমুদ্রের সান্নিধ্য, কিন্তু ব্যাপক দুর্নীতি এবং বহিরাগত হস্তক্ষেপ এই স্বর্গকে পৃথিবীতে নরকে পরিণত করছে। 2023 সালের সামরিক অভ্যুত্থানের পরতাত্ত্বিকভাবে দেশটির নতুন করে শুরু করার একটি সুযোগ ছিল, কিন্তু আফ্রিকার ইতিহাস দেখায় যে সামরিক জান্তারা খুব কমই স্বেচ্ছায় জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে। গ্যাবনের ভাগ্য এখন দোদুল্যমান, হয় দেশটি সফল গণতন্ত্রায়ন এবং তেল সম্পদের ন্যায্য বণ্টনের এক বিরল উদাহরণ হয়ে উঠবে, অথবা এটি আফ্রিকার সেই সব রাষ্ট্রের পথ অনুসরণ করবে যারা দুর্নীতি ও দারিদ্র্যের কাছে জিম্মি হয়ে আছে। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি নতুন পর্বগুলো মিস না করেন। আমরা সবকিছু সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক রাখি।